ধূমপান মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। স্মোকিং and alcohol consumption is injurious to health. It causes cancer. হন্টেড হিস্ট্রিজ, যার পরদে পরদে রহস্য। বর্ষ প্রাচীন এক কালী মন্দির, যেখানে প্রতি অমাবস্যা রাতে আজও হয়ে চলে নরবলি। কিন্তু কারা দেয় এই নরবলি? এই মন্দিরের সাথেই বা জড়িয়ে রয়েছে কোন ভয়াবহ অভিশাপ? আর এই নিয়েই হন্টেড হিস্ট্রিজের আজকের নিবেদন, সুলেখক দেবোত্তম দের কলমে ডাকাত কালীর মন্দির। গল্পের কথক আমি দেবজিৎ। অন্যান্য চরিত্রে সুপ্রভাত, সাথী, গায়ত্রী, পৌতুষা, তনুশ্রী, প্রান্তিকা, নিতু, দেবজিৎ, রূপঙ্কর এবং প্রদ্যুৎ। গল্পের সূত্রধার আমি দেবজিৎ। শুরু হচ্ছে ডাকাত কালীর মন্দির। আধার আকাশের দিকে তাকিয়ে এক হাতে টর্চ ধরে রাস্তা দিয়ে কাঁধে ঢাকটা বেঁধে যাচ্ছিল রতন ঢাকি। আজ অমাবস্যার রাত। গ্রামের পুরনো বটতলায় ঢাকের বায়না নেওয়া আছে তার। দেরি হবার সম্ভাবনায় সাইকেলটা বেশ দ্রুত গতিতেই চালাচ্ছিল রতন। হঠাৎ রতন যেন পাশের মাঠটা থেকে কার একটা গলার আওয়াজ শুনতে পেল। কেউ বোধহয় তার নাম ধরে ডাকছে, এমনটাই কানে ঠেকল তার। সাইকেলের ব্রেক কষে থামিয়ে পিছন ঘুরে তাকিয়ে রতন বলল, কে গো ডাকলে? আমায় ডাকলে নাকি কেউ? হ্যাঁ, তোকেই তো ডাকলাম রে। মাঠের অন্ধকার থেকে গলার আওয়াজটা শুনতে পেয়ে রতন বলল, ও আচ্ছা আচ্ছা, তা কি দরকার বলো তাড়াতাড়ি। আমার তাড়া আছে, আজ পুজোয় ঢাক বাজানোর বায়না নেওয়া আছে আমার। আমাকে যেতে হবে তাড়াতাড়ি, একে নিশি পুজো। রতন কথাটা বলে সাইকেলটা চালাতেই যাচ্ছিল। ঠিক এমন সময় এমন মুষলধারে ঝড় বৃষ্টি শুরু হলো যে সে সাইকেলটা চালিয়ে আর এগিয়ে যেতে পারল না। মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকা লোকটা রতনকে বলল, যা বৃষ্টি, কোথায় আর যাবি? এই মাঠের শেষে আমার ঘর আছে, ওখানে বরং কিছুক্ষণ তুই দাঁড়িয়ে যা বৃষ্টি থামা পর্যন্ত। রতন আর কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত রাজি হয়ে যায় লোকটার কথায়। মাঠের শেষ প্রান্তে একটা ঘর যে রয়েছে তা পুরোপুরি বোঝা না গেলেও দূর থেকে এটুকু অনায়াসেই বোঝা যাচ্ছে যে একটা প্রদীপ ভেতরে জ্বলছে। লোকটা হঠাৎ একবার পিছনে ঘুরে রতনকে বলল, আয় জগা আয়। লোকটার এই অন্য কারোর নাম ধরে হঠাৎ সম্বোধনের কোনো ব্যাখ্যা খুঁজে পেল না রতন। শুধু সে লোকটাকে একবার বলল, কাকে ডাকছো? এই জগা আবার কে? বুঝবি, সময় হোক সব বুঝবি। কথাটা বিড়বিড় করে বলায় লোকটার কথা কান ঘেঁষেও ঘেঁষল না রতনের। রতন আবার লোকটাকে জিজ্ঞাসা করল, তা তোমার সঙ্গে আরো কেউ আছে নাকি? হ্যাঁ? লোকটা কোনো কথার উত্তর দিল না। ফাঁকা মাঠে এক প্রকার হাওয়া বেগ পেয়ে যখন তাণ্ডব উঠিয়েছে চারিদিকে, লোকটার সাথে রতন ঢাকি ধীরে ধীরে ঘরটার সামনে গিয়ে দাঁড়ালো এবং সে বলল, কি যে দুর্যোগ নামলো, আমার বোধ হয় আর যাওয়া হলো না। ওরা কি পরের বার থেকে আমায় আর ডাকবে? কথাটা বলে বাইরের দিকে চেয়ে থাকলো রতন। লোকটা হঠাৎ ওর পাশে এসে দাঁড়াতেই রতন বলল, তা তোমাকে তো ঠিক চিনলাম না। তুমি আমাকে চেনো নাকি? হ্যাঁ? এখনো লোকটার পুরোপুরি চেহারাটা বোঝা যাচ্ছে না, কেবল লোকটা যে একটা গায়ে লাল কাপড় পরে আছে সেটাই বোঝা যাচ্ছে। আমি এখন পুজোয় বসবো, তুমি তোমার ঢাকটা একটু বাজিও। রতন ভাবল লোকটা এই ঝড় বাদলার রাতে তাকে তার বাড়িতে স্থান দিয়েছে, তাই এই প্রস্তাবে সে আর না করল না। এক প্রকার কৃতজ্ঞতার খাতিরে সে রাজি হয়ে গেল।
আজ অমাবস্যার রাত, কিন্তু সে কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, সে না হয় বাজাবো, কিন্তু এখানে মন্দির কোথায়? এই শুনশান মাঠের মধ্যে এই তোমার এই ঘর ছাড়া আর কি আছে? লোকটা এবারে সামনের ঘরটার দরজাটা আধাভাবে খুলে দিতেই রতন সেদিকে এগিয়ে গিয়ে দেখল প্রদীপের আলোয় তার সোজাসুজি একটা বেদিতে একটি কালী মূর্তি বিদ্যমান। ঘন কালো চুল তার, চোখ দুটো দিয়ে যেন তিনি ক্রমাগত দেখে চলেছেন সবকিছুই, যেন তার চোখ হতে কিছুই এড়ায় না। বাকি কালী মূর্তিগুলোর মতনই খানিকটা তার রূপ। চতুর্ভুজা দেবী, পদতলে শায়িত শিব, কিন্তু তার উলঙ্গিনী আর কালো বর্ণা রূপ দেখে যেন ভয়ের সঞ্চার হয়। রতন বলল, এখানে যে কালী মন্দির আছে তা তো আগে জানতাম না। এ পথ দিয়ে তো আগেও কতবার গেছি। ছিল 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 রে ছিল, এই মন্দিরটা এখানেই ছিল। শুধু মন্দিরটা কেন, তুইও ছিলি রে জগা, তুইও ছিলি। লোকটা আবার রতনকে জগা বলে ডাকায় রতন বেশ বিরক্তির সঙ্গে কিছু একটা তাকে বলতেই যাচ্ছিল। এমন সময় হঠাৎ লোকটা ঘরের ভিতরের দেবী মূর্তির সামনে রাখা ফাঁকা আসনটায় বসে একবার পিছন ঘুরে রতনকে বলল, দেরি করিস না, মায়ের পুজো শুরু করতে হবে, বাজা ঢাকটা, বাজা ঢাক। রতন ঢাক বাজাতে শুরু করলো, সাথে লোকটাও জোরে জোরে দেবীর পূজা মন্ত্র বলতে শুরু করলো। বেশ অনেকক্ষণ ধরে মন্ত্রপাঠ করে ষষ্ঠাঙ্গে প্রণাম করে একবার রতন ঢাকির দিকে তাকিয়ে বাঁকা ভাবে হাসল লোকটা। তারপর দেবী মূর্তির পেছন থেকে একটা লোহার বড় খাড়া নিয়ে রতন ঢাকির সামনে দাঁড়িয়ে সে বলল, চল রে জগা, আয় আমার সাথে। কথাটা বলতেই লোকটার মাথাটা কেমন শরীর থেকে আলাদা হয়ে দেবীর বেদির কাছে পড়ে গেল। রতন ঢাক বাজানো কিছুক্ষণ আগেই থামিয়েছে, কিন্তু যেন সে খুব অদ্ভুতভাবেই এখন বাক শক্তি হারিয়ে ফেলেছে। হঠাৎ অন্ধকারের মধ্যে আরো কতগুলো সম্মিলিত ছায়া তাকে ঘিরে ধরে একভাবে শুধু বলছে, সর্দারকে কি তুই এখন চিনতে পারিস? আই জগা, তুই কি সব ভুলে গেছিস? রতন কেমন যেন একটা ঘুরে পড়ে গেল। বাইরে এখন বৃষ্টি হয়েই চলেছে অনবরত। সেই বৃষ্টির মধ্যে মাঠের মধ্যে ঘরটায় খানিকটা সামনে একটা হাঁড়ি কাঠ অন্ধকারে বোঝা যায় না ঠিকই, কিন্তু মাঝে মধ্যে তা আকাশের বিদ্যুতের আলোয় স্পষ্ট হয়ে ওঠে। লোকটা একটা জবার মালা পরিয়ে দিতেই কেমন যেন রতনের চেহারা, গায়ের পোশাক সব বদলে গেল। কাছা করে পরা ধুতি আর হাতে একটা লাঠি। সে আর রতন ঢাকি নেই, সে যেন হয়ে উঠেছে জগা ডাকাত। কপালে সিঁদুরের টিপটা বৃষ্টির জলে ধুয়ে যাচ্ছে তার। সামনে দাঁড়িয়ে থাকা লোকটা তার হাতের মধ্যে রাখা কিছুটা গোলানো সিঁদুরের টিপ ওর কপালে পরিয়ে দিতেই সে বলল, কি হুকুম সর্দার? চোখের ইশারায় হাঁটু গেড়ে ওই হাঁড়ি কাঠার সামনে বসতে বলল। হাতের ধরে থাকা লাঠিটা ফেলে তাই করল সেই লোকটা। তারপর লোকটা তার হাত দিয়ে হাঁড়ি কাঠের ওপরের দিকে লোহার শিকলটা খুলে সেখানে ওর মাথাটা চেপে ধরে আবার শিকলটা আটকে দিল। জয় মা, জয় মা, বলি গ্রহণ কর মা, বলি গ্রহণ কর।
এই বলে খাড়াটা ওপর থেকে ধীরে ধীরে নামিয়ে আনলো হাড়িকাঠের দিকে। মাঠের মধ্যে থেকে কতগুলো কালচে অবয়ব অট্টহাসি হেসে উঠল। যেন তারা পৈশাচিক আনন্দ পেয়েছে। সেই হাড়ি কাঠের সামনে নরমুণ্ডটা নিয়ে ক্রমশ ঘরের দিকে এগিয়ে গেল লোকটা। সেই অবয়বগুলো উল্লাসে তার যাবার পথে তাকে ঘিরে এক প্রকার নাচ করতে শুরু করলো। মন্দিরের ভেতরের মুন্ডবিহীন সেই লোকটা এগিয়ে গিয়ে তার হাতে থাকা নরমুণ্ডটা আর দেবী মূর্তির পায়ের কাছ থেকে লোকটা নিজের মুণ্ডটা দেবীর গলায় ঝোলানো একটা সুতোর মধ্যে ফুটো করে ঢুকিয়ে দিল বাকি কতগুলো নরমুণ্ডের পাশের ফাঁকা জায়গাটায়। শুধু দেবীর গলায় শোভিত মুন্ডমালাটার খানিকটা অংশও এখন ফাঁকা। সেই মুন্ডগুলোর মধ্যে থেকে লোকটার মুন্ডটা হঠাৎ বোঝা চোখ দুটো খুলে হঠাৎ বলে উঠল, মারে মারে আর মাত্র দুটো মুন্ড। কথাটা বলে আবার সে চোখ দুটো বুঝিয়ে নিল। মন্দিরের ভেতরের প্রদীপটা বাইরের হাওয়ায় কিছুক্ষণ দপদপ করছিল। হঠাৎ হাড়ি কাঠের সামনে থেকে সেই মস্তকবিহীন রতন ঢাকি শরীরটা, যে আগের জন্মের জগা ডাকাত, সে আপনা আপনি উঠে ধীরে ধীরে মন্দিরের ভেতরে ঢুকে এগিয়ে এসে হাতরে আবার ঢাকের কাঠিগুলো তুলে নিয়ে একভাবে বাজাতে শুরু করলো তার ঢাকটা। আবার সেই মুন্ড মারার মধ্যে থেকে আবার সেই লোকটার মুন্ড বলে উঠল, জয় মা জয় মা জয় মা মুন্ড মারিনি জয় মা। এখনো বেশ প্রায় মুষলধারে বৃষ্টি পড়ছেই চারিদিকে। তার মধ্যেই একটা লোক দৌড়াতে দৌড়াতে ছুটছে মাঠের মধ্যে দিয়ে। বারবার লোকটা পিছনে ঘুরে তাকাচ্ছে আতঙ্কিত চোখে, যেন কেউ তাকে তাড়া করেছে। তার সাথে একটা ঝোলাও রয়েছে। ঝোলার মধ্যে কয়েকটা বাসন রয়েছে। মাঝে মধ্যেই কেমন দৌড়াতে গিয়ে সেই বাসনগুলো একটার সঙ্গে আরেকটা লেগে ঝনঝন শব্দ হচ্ছে। ভেজা ঘাসে দৌড়াতে দৌড়াতে প্রায় লোকটার পায়ের চটি যেন স্লিপ কেটে যেন কয়েকবার পিছলে পরবার থেকে নিজেকে সামলে মাঠের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছিল লোকটা। হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে আকাশের মধ্যে একটা আলোর ঝলকানির বাঁকা দাগের মতন বিদ্যুতের আলো লোকটা দেখল কিছুটা দূরে একটা ঘর রয়েছে। আর দেরি না করে সেদিকেই ছুটে যাচ্ছিল লোকটা। হঠাৎ কিছু একটা তার পায়ের কাছে লেগে প্রায় হাঁটুর দিকে খানিকটা কেটে গেল। লোকটা তবুও দৌড়াতে দৌড়াতে এগিয়ে এলো সেই ঘরটার দিকে। তারপর সেই ঘরের সামনে উঠে অন্ধকারে দেওয়ালে ঘ্যাসটা দিয়ে বসল লোকটা এবং বলল, যাক বাবা, এই আর আমার টিকিটাও কেউ পাবে না। আমার নাম হারুসোর। এতদিন ধরে চুরি করছি, আর আজ কি না দুটো পুলিশ ঢুকিয়ে আমারে ধরি ফেলবে। কিন্তু কিন্তু আমার এই পাটা কেটে গেল কি দিয়ে? হ্যাঁ, মাঠে নিশ্চয়ই ভাঙা কাজ কেউ কখনো হয়তো ফেলেছিল, তাই দিয়েই হয়তো বা। যাক কি যা। হাতের দিকটা থেকে সুতির ফতুয়াটা খানিকটা ছিঁড়ে লোকটা পায়ের দিকটায় হাত দিয়ে যেখান থেকে তরল তরল ভাবটা পেল সেখান থেকে ছিঁড়ে লোকটা ঝোলাটা থেকে টর্চটা জেলে পায়ের দিকটায় বেঁধে নিল। একবার বাইরের দিকে তাকিয়ে হারু পুলিশের তাকে তাড়া করবার কথা ভেবে তড়িঘড়ি আলোটা নিভিয়ে দিল। হাঁসফাঁস করতে করতে সে বলল, যাকে এখন এই ঝোলাটা একটু কাছ থেকে নামিয়ে রাখি। উফ, পিতলের বাসনের যা ভার! উফ, কাল শহরের বাজারে ভালো দাম পেলেই হলো। হারু আবার বাইরের দিকে সন্দেহের দৃষ্টিতে চারিদিকটায় তাকিয়ে বলল, টর্চটা আগে থেকে জ্বালিয়ে আসলে ঠিক আলো দেখে ধরে নিত, কিন্তু এটা কোন জায়গা? এই গ্রামে তো বহুবার চুরি করেছি, কিন্তু এইরকম জায়গা তো দেখিনি। হ্যাঁ,
বেশ পুরনো। এই দূরের থেকে দেখে তো বাড়ির মতোই মনে হচ্ছে, কিন্তু সামনে থেকে তো এটা বাড়ি বলে মনে হয় না। একটাই ঘর। যাগে, আমারও তো ভেবে কাজ নেই। এখানে হাত সাফাইয়ের জন্য বোধহয় কিছু নেই। ইটগুলোকে তো লতা পাতায় ঢেকে রেখেছি একেবারে। হঠাৎই হারুর পেছন থেকে একটা বোধহয় ওর ঘাড়ে কেউ হাত রাখলো। হারু সেই হাতের স্পর্শ পেয়ে টর্চ হাতে পিছন ঘুরতেই যাচ্ছিল। এমন সময় হঠাৎ প্রচণ্ড জোরে টর্চের কাঁচটাই ভেঙে গেল। হারু অন্ধকারে একবার তোতলাতে তোতলাতে জিজ্ঞেস করলো, কে কে? আমি রতন ঢাকি। আর কি বলবো, এই বৃষ্টির মধ্যে ঢাক বাজাতেই যাচ্ছিলাম গ্রামের মন্দিরে, কিন্তু এই মাঠ দিয়ে সাইকেল নিয়ে যেতে একেবারেই ফতুয়া পায়জামা জলে থেকে ভিজে গেল। জ্বর সর্দির ভয়ে তাই এদিকে পানে আসতেই আপনাকে দৌড়তে দেখে এখানে এসে পড়লাম। আজ তো অমাবস্যা, মায়ের পুজো হয়, এই সাথে আবার ও আচ্ছা, এই তা থেমে গেলে কেন? এই মায়ের পুজোর সাথে কি বলছিলে যেন? বলি মায়ের যে রক্ত চাই। ও বুঝেছি, তুমি শাক বলির কথা বলছো তো। তা কোথায় যাচ্ছিলেন দাদা এত রাতে, এই দুর্যোগের রাতে? হ্যাঁ, কোথায় আর যাব, এই বাড়ি ফিরছিলাম শহর থেকেই পথ দিয়ে। পাশের গ্রামেই তো আমার বাড়ি। বউয়ের স্বাদ হয়েছিল কিছু পিতলের বাসন কিনবার, তাই জন্যই আর কি। ও আচ্ছা আচ্ছা, তা কি করেন দাদা? ব্যবসা, বাজারে গালামালের দোকান আছে আমার। তা বেশ, আমার তো দেখছেন এই ঢাক বাজিয়েই সংসার চলতো এক সময়। এই পুজোয় বায়না পেলে একটু আধটু ঠাকুরের দয়ায় সুখের মুখ দেখি। বড্ড ঘুম পাচ্ছে দাদা, শুয়ে পড়ি। আপনিও খানিকটা দেয়ালে কাঁধ ঠেকিয়ে শুয়ে চোখ বুঝে একটু জিরিয়ে নিন। আজ আর মনে হয় এই বৃষ্টি থামার নয়। তোমারও আর ঢাক বাজানো হবে না ওই মন্দিরে গিয়ে মনে হয়। কথাটা বলে একটা হাই তুলল হারু, কিন্তু তবুও অপরিচিত লোকটার কথা ভেবে নিজের সঙ্গে আনা থলিটা অন্ধকারে কোথাও না রেখে নিজের কোলের কাছে নিয়ে বসে জাপতে থাকে হারু। বেশ খানিকক্ষণ পর একটা জোরালো শব্দে প্রায় আধা ঘুম ঘুমিয়ে বিরক্তির সঙ্গে চোখ খুলে তাকিয়ে হারু বলল, ওহো, এইটা আবার কিসের আওয়াজ? দূর, বুঝতেছি না তো কিছু। অন্ধকারে একবার বাইরের দিকে তাকিয়ে হারু দেখল বৃষ্টি এখনো থামেনি। হঠাৎ আবার প্রচণ্ড জোরে বাইরে একটা বাজ পড়তেই সেই বিদ্যুতের আলোয় হারু দেখল বাইরের বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রতন নামের লোকটা ঢাক বাজাচ্ছে। বারবার আকাশের বিদ্যুতের ঝলকানি আর একটানা গুরুগম্ভীর শব্দ। হারু চিৎকার করে বলে, আরে দাদা, এই পাগল টাগল হয়েছে নাকি? হ্যাঁ, মাথায় বাস পরে মরবেন তো। এই শিগগির এদিকে চলে আসুন এইদিকে। হারু আরো কয়েকবার লোকটাকে ডাকলো। হারু ভাবলো হয়তো বৃষ্টির মধ্যে সে তার কথা শুনতে পাচ্ছে না। সে বাইরে এগিয়ে যাচ্ছিল। ঠিক এমন সময় সেই রতন নামের লোকটা ঢাক বাজাতে বাজাতে অন্ধকারে ঘরটার সামনে এসে দাঁড়ালো। রতন ঢাকিকে বোঝা যাচ্ছে না, কেবল আকাশের মাঝে মধ্যে বেগুনি আলোয় খালি আবছা আবছা রতনকে বোঝা যাচ্ছে। হারু কিছু একটা বলতেই যাচ্ছিল, এমন সময় রতন হারুর দিকে তাকিয়ে বলল, ঢাক বাজাবো না? হ্যাঁ, মায়ের যে পুজো শুরু হয়েছে, এখন গভীর রাত। আজ অমাবস্যা রাতে মায়ের নিশি পুজোয় বাড়তি বাজবে না? হ্যাঁ, পুজো? এখানে কেন পুজো হইতে যাবে? হ্যাঁ, হঠাৎ পিছন থেকে ঘন্টা বাজবার আওয়াজ শুনতে পেল হারু। হারু পেছনে তাকিয়ে দেখল সামনের ঘরটার থেকে কেমন একটা আবছা আলো। রতন ঢাকির ঠোঁটে একটা বাঁকা হাসি হেসে আস্তে আস্তে দরজাটা খুলে ভিতরে ঢুকে গেল। হারু কিছুই বুঝছে না এসব কি দেখছে সে চোখের সামনে। দরজার বাইরে থেকে একবার ভিতরে উকি দিয়ে হারু দেখল
প্রদীপ শিখায় বোঝা যাচ্ছে, প্রকাণ্ড ছায়ায় স্পষ্ট বোঝা যাচ্ছে সামনের বেদিতে একটি কালী মূর্তি, কালো মেঘের মতন ঘন চুল, চতুর্ভুজা মূর্তি, যেন গোটা ঘরে সেই দেবী মূর্তির ছায়া প্রকাণ্ড বড় হয়ে গোটা ঘরটাকে ছেয়ে ফেলেছে। কিন্তু এবার সে ধীরে ধীরে প্রদীপের আলোর শিখার সামনাসামনি তাকিয়ে দেখল, স্পষ্টভাবে দেখল সেই দেবী প্রতিমাকে। আলুলায়িত চুল, চতুর্ভুজা দেবীর বাম হাতে খড়গ ও নিচের বাম হাতে অসুর মুণ্ড, আর ডান হাতের ওপরের হাতে বরাভয় ও ডান হাতের নিচের হাতে অভয় মুদ্রা। উলঙ্গিনী দেবীর পদতলে মহাদেব। আর কিছুই ঘরের মধ্যে বোঝা যাচ্ছে না। সেই দেবী মূর্তি সামনের দুধারে ফল ফুল, বেলপাতা সহ পুজোর সামগ্রী, আর তার পাশে ধূপ, দীপ আর ধুলো, আর আরেক পাশে দেবীর উদ্দেশ্যে উৎসর্গ করা ফলাদি সহ নানান নৈবেদ্য। আর মাঝখানে সেই দেবী বিগ্রহের আসনের সামনে বসে একজন পূজারী মন্ত্র পড়ে চলেছেন আর ঘণ্টা বাজাচ্ছেন। ওম ক্রিং 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 দক্ষিণে কালীকে ক্রিং 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 তার মুখ স্পষ্ট নয়, ধন্মত্তমুখদে দেবী নারায়ণী। আর সাথে এক কোণে ওই রতন ঢাকিয়ে ঢাক বাজাচ্ছিল। কিন্তু এরপর হারু যা দেখল তা দেখার জন্য হারু হয়তো প্রস্তুত ছিল না। সেই পূজারী ঘণ্টা বাজানো থামিয়ে দুহাত দিয়ে তার মাথাটা টেনে নিয়ে একটা থালায় রাখলেন, আর তার দেখা দেখি কেমন অদ্ভুতভাবে রতন ঢাকির মাথাটাও এসে পড়ল সেই থালায়। সেই মাথাবিহীন পূজারী ধীরে ধীরে থালাটা এগিয়ে ধরল দেবী মূর্তিটির সামনে। হারু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপতে থাকে শুধু। একবার সে শুধু রতন ঢাকির দিকে তাকায়, লোকটার মাথা নেই, তবুও সে ঢাক বাজাচ্ছে। আর সেই পূজারী, তারও তো মাথা নেই। প্রদীপের আলো হারু দেখল সেই থালাটায় সেই পূজারী আর সেই ঢাকির কাটা মাথা দুটো সাজানো রয়েছে। তাদের নিচে আরো কতগুলো মাথা রয়েছে। এ যেন নরমুণ্ডের মালা। ধরেই পূজারী সেই থালাটা দেবীর সামনে রেখে বলল, মা মা আজ তোর পায়ে ৩৯তম নরবলি দেব মা। তুই গলায় পড়বি নে মা, পড়বি নে? হ্যাঁ, তুই আমাকে মুক্তি দিবি নে মা, মুক্তি দিবি নে তুই আমায়? হারু বাইরে বেরিয়ে ছুটতে চায়। এমন সময় হঠাৎ বৃষ্টির মধ্যে সম্মিলিতভাবে দূর থেকে রেড়ে করে দৌড়ে আসার শব্দ শুনতে পায় সে। অন্ধকারে তাদের কারোর মুখে স্পষ্ট নয়। হারু তোতলাতে তোতলাতে বলে, কারা তোমরা? কি চাও? আমারে যেতে দাও, আমারে যেতে দাও, আমারে যেতে দাও। হঠাৎ পেছন থেকে সেই রতন ঢাকির আওয়াজ শুনতে পায় হারু। তোমার রক্ত গো দাদা, তোমার রক্ত। আজ যে মা রক্ত খাবেন, রক্ত খাবেন মা। রতনের কথাটা শেষ হতেই হারুর সামনে দাঁড়িয়ে থাকা লোকগুলো সকলে হেসে ওঠে। এরপর তাদের মধ্যে থেকে দুজন এগিয়ে এসে হারুর দুদিক থেকে দুটো হাত শক্ত করে ধরে বাইরে টানতে টানতে নিয়ে যায়। হারু বারবার হাত ছাড়াবার জন্য চেষ্টা করে। এই কারা তোমরা? আমারে কোথায় নিয়ে যাচ্ছ? আমার হাত ছাড়ো, হাত ছাড়ো আমার, হাত ছাড়ো আমার। পেছন থেকে সেই ঢাকের আওয়াজটার শব্দ যেন আরো জোরে শোনা যেতে থাকে। লোকগুলোর হাত ছাড়াবার জন্য বহুবার চেষ্টা করে হারু, কিন্তু তাতে কোনো লাভ হয় না। ধীরে ধীরে ওরা হারুকে মাঠের মধ্যে থাকা একটা হাড়ি কাঠের দিকে নিয়ে যেতে থাকে। বিদ্যুতের আলোর রেখায় হারু সেটা দেখে চিৎকার করে বারবার বলতে থাকে,
কি হাড়ি কাঠের দিকে আমারে নিয়ে যাচ্ছ কেন? আমার হাত ছাড়ো তোমরা। আমি যাবো না। আমাকে যেতে দাও। তোমাদের দুটি পায়ে পড়ি। আমি তোমাদের কি ক্ষতি করেছি বলো? আমি তো কোনো ক্ষতি করি নাই তোমাদের। তোমরা যে আমার সঙ্গে এমন করছো, আমাকে যেতে দাও। আমাকে নিয়ে যাও না। কিন্তু সেই আধারে মিশে থাকা লোকগুলোর কেউ হারুর আর্তনাদকে গুরুত্ব না দিয়ে কোনো কিছু একটা দিয়ে হারুর দুটো হাতকে শক্ত করে বেঁধে হাড়ি কাঠের লোহার পাতটা খুলে হারুর মাথাটা শক্ত করে লাগিয়ে দেয়। তারপর শিকলটা আটকে দেয়। ঢাকের আওয়াজটা এবার একেবারে যেন সামনে এসে গেছে। হঠাৎ সেই ঘরটার ভেতর থেকে এক হাতে সেই ভেতরের প্রদীপটা আর আরেক হাতে একটা খাড়া হাতে সেই পূজারীকে এগিয়ে আসতে দেখে বাইরের দিকে। বৃষ্টিটা এক নাগাড়ে পড়ছে। বাইরে বৃষ্টির ছিটে লেগে প্রদীপটা মুহূর্তের মধ্যে নিভে যেতেই অন্ধকারের মধ্যে দিয়ে খাড়া হাতে সেই পূজারী এগিয়ে এসে দাঁড়ালো হারুর দিকে। অন্ধকারে কিছুই বোঝা যায় না, তবে আকাশের বিদ্যুতের আলোর রেখায় আবার বোঝা গেল একটা লাল টকটকে জবা ফুলের মালা হাড়ি কাঠের মধ্যে মাথাটা লোহার শিক থেকে বের করে সেই মাথা কাটা পূজারী পরিয়ে দিল হারুর মাথায়। সাথে হারুর কপালে একটা লাল সিঁদুরের টিপ। সেই মাথা কাটা পূজারী তার হাত দিয়ে আবার হারুর মাথাটাকে হাড়ি কাঠের মধ্যে লোহার শিক দিয়ে চেপে আটকে দিয়ে খাড়াটাকে শূন্যে তুলে খানিকটা জয় মা বলে চিৎকার করে হাড়ি কাঠে কোপ মারল। হারুর সেই শেষবারের আর্তচিৎকার যেন সেই বৃষ্টি স্নাত রাতকে শিহরিত করে গেল। সেই পূজারী হারুর মাথাটা বের করে আবার এগিয়ে গেল সেই ঘরের দেবী মূর্তির দিকে। তারপর দেবীর গলায় ঝুলতে থাকা বাকি মুন্ডগুলোর পাশের ফাঁকা জায়গাটায় সুতো নিয়ে হারুর মাথাটা বাকি মাথাগুলোর সঙ্গে গেঁথে দেবী বিগ্রহকে পরিয়ে দিয়ে ঠোঁটে একটা চওড়া হাসি হেসে বলল, মারে মা, মাত্র আর একটা মুন্ড মা, আর একটা মুন্ড। ভোর হতেই বেশ কুসুমপুরের মানক নদীর পাশের মাঠটায় আবার একদল মানুষের ভিড়, একটা মুন্ডুবিহীন মৃতদেহকে ঘিরে। পুলিশ এসেছে দেহটাকে নিয়ে যাওয়ার জন্য। ইন্সপেক্টর নবীনবাবু সকলের সামনে বললেন, যা পোশাক দেখে বোঝা যাচ্ছে এটা সেই হারু নামের চোরটা না? কালকে ওই চক্রবর্তী মশাইয়ের বাড়ি থেকে পুজোর বাসন চুরি করে পালাচ্ছিল। কিন্তু এত নৃশংসভাবে ওকে মারল কে? ঘোমটা টানা একজন বয়স্ক মহিলা এগিয়ে এসে বলল, ডাকাত, ভানু ডাকাত, ও মেরেছে। মারেনি, বলুন বলি দিয়েছে। ভানু ডাকাত? সে আবার কি? আর বলি মানে? মানুষকে বলি দেওয়া তো এখন আইনে কঠোর নিষিদ্ধ। কোথায় সে? ওকে আজকেই থানায় নিয়ে যাব, আর এর মধ্যেই কোর্টে তোলাবো। আপনিও অদ্ভুত ধরনের মানুষ তো। একবারও বলবেন না আপনি আমাকে? এতক্ষণ পরে বলছেন। কোথায় ওই শয়তানটা? বলুন, আমি ওকে ধরে নিয়ে আসছি। সে বেঁচে থাকলে না নিয়ে আসবো স্যার? মানে? বেঁচে নেই মানে? মানে ভানু ডাকাত মারা গেছে আজ থেকে বহু দিন আগে। মহিলাটির কথা শুনে নবীনবাবু একটা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, তা কি উল্টোপাল্টা এসব বলছেন? মরা মানুষ এসে আবার মানুষ খুন করবে? মরা বলবেন না স্যার, শরীরটা নেই তো কি, এখনো সে আছে। তাই রাত নামলে এই কুসুমপুরে তার নিজের গড়াই মন্দিরে সে পুজো করতে আসে, আর সাথে বলিও দেয়। এই লোকটাকেও সেই বলি দিয়েছে। এ কাজ
ভানু ডাকাত ছাড়া আর কেউ করতেই পারে না। কোথায় গাঁয়ের সবাই মানুষটা যে বলি দেওয়া তার শুকনো রক্ত সবাই চেটে খাও, চেটে খাও। এই যে মায়ের পায়ে বলির প্রসাদ। মহিলার শেষ কথাটা শুনে নবীনবাবু কেমন যেন চমকে উঠলেন আর আতঙ্কিত চোখে তার দিকে তাকিয়ে বললেন, কি বললেন আপনি? ঘোমটা টানা মহিলাটি সেই হাড়ি কাঠের মধ্যে লেগে থাকা শুকনো রক্তে হাতের আঙ্গুল ঘষে নিয়ে জিভে লাগাতে থাকলো বারবার। তাতে তার জিভটা লাল টকটকে না হলেও মুখের ভেতর থেকে কয়েকবার বেরিয়ে এলো। মহিলাটি বলল, স্যার, আপনি জানেন না বলির প্রসাদ কত পুণ্যের হয়। এ যে স্বয়ং মা গ্রহণ করেন তো তাই। কই গো, গ্রামের সকলে কোথায় গেলে সবাই? এসো এসো, মায়ের বলির প্রসাদ খাও। নবীন দারোগা এবার চেঁচিয়ে উঠে বললেন, তাই বলে মানুষের রক্ত মানুষ খায়? ছি! কথাটা বলেই পাশে দাঁড়িয়ে থাকা দুজন কনস্টেবলের দিকে তাকিয়ে বললেন, এই বডিটা পোস্টমর্টেমে পাঠাও। এ কোন গেও জায়গায় পোস্টিং হয়ে এলাম রে বাবা! মানুষ মানুষের রক্ত প্রসাদ হিসেবে খাচ্ছে, তাও আবার কিনা বলির প্রসাদ। কথাগুলো বলে সেই বৃদ্ধার সামনে দিয়ে নবীনবাবু চলেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ তার পাটা কেমন হাড়ি কাঠের লোহার একদিকের শিকে লেগে কেটে গেল। বেশ একটা শোরগোল আবার বাজছিল, কিন্তু তার আগেই নবীনবাবু সকলকে তার এক হাত উঁচু করে বোঝালেন যে তিনি ঠিক আছেন। মুহূর্তে সেখান থেকে রক্ত গড়িয়ে এসে পড়ল আবার হাড়ি কাঠের মাঝখানে। সেই ঘোমটা টানা বৃদ্ধার দিকে তাকিয়ে একবার বিরক্তির দৃষ্টিতে চেয়ে এক হাত দিয়ে পায়ের কাটা জায়গাটা ধরে খানিকটা দূরে গাড়িতে উঠে চলে গেল নবীনবাবু। কেবল বৃদ্ধা চেয়ে থাকলো একভাবে তার যাবার পথের দিকে। গ্রামটির নাম আজ কুসুমপুর। আগে অবশ্য এই গ্রামটির নাম কি ছিল তা কারোরই জানা নেই। তবে লোকেদের বিশ্বাস এই অঞ্চলের আশেপাশে একসময় খুব ঘন জঙ্গল ছিল, যদিও বর্তমানে সেই জঙ্গলের কোনো অস্তিত্বই নেই। তবে পাশের সেই মানত নদী এখনো আছে। আগেকার দিনে এই গ্রামের মানুষ দূরে কোথাও যেত কিংবা জঙ্গলে, তাদের নিরাপদ যাত্রার জন্য প্রার্থনা করা হতো নদীতে। তাই এই নদীর নাম মানত নদী। আর মানত পূরণ হলে এই নদীতে গুড় বাতাসা ফেলা হয়। গ্রামের মানুষেরা বিশ্বাস করে এই নদীকে মানত পূরণ হবার পর গুড় বাতাসা দিলে নদী সন্তুষ্ট হয়। আর যদি কেউ মানত করেও পরে গুড় বাতাসা না নদীতে ফেলে তাদের ক্ষতি হয়। তবে ভানু ডাকাতের উৎপাত শুরু হলে মানত নদীর দিকে গ্রামের লোকেরা যেতে ভয় পেত। তবে এই অঞ্চলের জঙ্গল আর নদীর পরেই লোকমুখে যে নামটি সবচেয়ে বেশি শোনা যায় তা হলো ভানু ডাকাতের। স্বাধীনতার আগেই নাকি এই নদীর পাশের জঙ্গলে আর নদীর ওপারের একটা মাঠে ছিল তার আর তার দলবলের ডেরা। সেখানে একটা মা কালীর মন্দিরও ছিল। লোকে সেদিকে বেশি যেত না, আর জমিদার বহুবার লেঠেল পাঠিয়েও ডাকাতদের সঙ্গে আর পেরে উঠতে না পেরে ডাকাতদের বিরুদ্ধে আর শেষমেশ কোনো ব্যবস্থাও নেননি। তখনও দেশ স্বাধীন হয়নি, আর
ক্রমশ বঙ্গদেশে যেন বিদেশি সাহেবদের অত্যাচার দিনের পর দিন আরো বেড়েই চলেছে, আর তাদের কাজে মদদ দিয়ে চলেছে বেশ কিছু লোভী জমিদার। তাদের অভ্যর্থনা জানিয়ে কখনো তাদের কথা মতো চাষিদের খাজনা বাড়িয়েছে, কিংবা কখনো কখনো বেআইনিভাবে তাদের জমি দখল করে নিয়েছে, তাদের ভিটে মাটি কেড়ে নিয়েছে। কিন্তু সেই দিন রাতে সেই জমিদার নিজেও জানতো না যে তার কপালে আজ কী লেখা আছে। সেদিনও গ্রামের বেশ কয়েকজনের জমি জবরদখল করে নিয়েছিল তৎকালীন জমিদার রাজবল্লভ চৌধুরী। শীতের রাত, চারিদিকে হিম পড়ে আছে। এমন সময় প্রত্যেক রাতে ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছিল ভানু ডাকাত। কিন্তু হঠাৎ তার দলের মধ্যে একজন এগিয়ে এসে বলে, সর্দার, জমিদার রাজবল্লভ আবার বেআইনিভাবে কৃষকদের জমি দখল করছে। প্রায় লোকগুলো আজ ভিটে মাটি হারা সর্দার। ভানু ডাকাত দেবীকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে আসন থেকে উঠে ক্রোধিত মুখে বলে, সকলকে এক হতে বল। আজ ফিরলে রাজবল্লভ জমিদারের কাটা মাথা নিয়ে এসে মায়ের পায়ে ফেলবো। বাকি দলবল নিয়ে লাঠি আর ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে জমিদার বাড়ির পিছন দিকে চুপি সারে তারা সব ডাকাত দল নিয়ে জমিদার বাড়ি প্রবেশ করলো ভানু ডাকাত। লেঠেলদের মধ্যে কেউ একজন আড়াল থেকে সেই দৃশ্য দেখে জমিদার বাড়ির একজন লেঠেল জমিদার বাড়ির উঠোনে এসে চিৎকার করে বললে, জমিদার বাবু, জমিদার বাবু, ঘুম থেকে উঠুন, এই বাড়িতে ডাকাত পড়েছে। গিন্নিমা, গিন্নিমা, উঠুন তাড়াতাড়ি ঘুম থেকে। এই পেছনের দরজা আটকানো, কিন্তু কিন্তু বোধহয় ভেঙে ফেলবে। এই সকলে ঘুম থেকে উঠুন, সকলে ঘুম থেকে উঠুন। লেঠেল কথাটা দুই একবার বলে আর চেঁচাতে পারল না। তার আগে রেড়ে করে ডাকাত লাঠি নিয়ে ওকে পেটাতে আরম্ভ করল। জমিদার বাড়ির অন্দরমহলে একটা চাপা আতঙ্কে কেউ দরজা খুলবার সাহসী পেল না। এমন সময় একজন লেঠেলকে কয়েক ঘা লাঠি বাড়ি মারতেই জমিদারের ঘরটা আঙুলের ইশারায় সে দেখিয়ে দিল। মুখে একটা চওড়া হাসি হেসে ধীরে ধীরে জমিদারের ঘরের দিকে এগিয়ে গেল ভানু ডাকাত। কয়েকবার নিজের সুবিশাল কাঠ দিয়ে ধাক্কা দিতে দরজাটা ভেঙে পড়ে গেল। ভালো ভালো, ছেড়ে দে, ছেড়ে দে, আমার গলাটা ছেড়ে দে ভালো। মুহূর্তের মধ্যে হাতে ধরা খাড়াটা নিয়ে রাজবল্লভের মাথাটা ওর শরীর থেকে উপরে নিয়ে ওই ঘর থেকে বেরিয়ে গেল ভানু ডাকাত। এই দৃশ্য দেখে রাজবল্লভের স্ত্রী চিৎকার করে ঘরেই মূর্ছা গেল। সেই ডাকাত দলের বাকিরা জমিদার বাড়ি থেকে কৃষকদের সমস্ত লুট করা কাগজপত্র উদ্ধার করে নিয়ে গেল তাদের সাথে। আর রাজবল্লভের মাথাটা নিজের আস্তানায় ফিরে গিয়ে ওই ভানু ডাকাত সেটা রেখে দিল দেবী মূর্তির পায়ে। একটা উল্লাসের হাসি হেসে ভানু চিৎকার করে বলল, মা তোর বেটা শয়তানের মাথা কেটে এনে তোর পায়ে রেখেছে। মা দেখ দেখ, নে নে মা, নে নে মা, বলি নে মা। জয় মা, জয় মা মুন্ড মালিনী কালী, জয় মা জয়।
পরের দিন ভানু ডাকাত সেই সব কৃষকদের তাদের জমির কাগজপত্র ফিরিয়ে দিল। কিন্তু এরপরে যা ঘটল তাতে ভানু ডাকাত যেন ডাকাতি ছেড়ে ধীরে ধীরে হয়ে উঠল কামলোভে আসক্ত। গ্রামের একটি যুবতী মেয়েকে দেখে নিজের কামলোভ সম্ভালিত না করতে পেরে ভানু ডাকাত তাকে বাড়ি তুলে নিয়ে আসে এবং জোর করে বিবাহ করবার চেষ্টা করে। কিন্তু তাতে মেয়েটি রাজি হয় না। তাই মেয়েটিকে মন্দিরের সামনে সেই মাঠের থাকা হাড়ি কাঠে ভানু ডাকাত তাকে বলি দেয়। মেয়েটির আত্মচিৎকার যেন কেঁপে ওঠে চারিদিকে। মন্দিরের ভেতর থেকে এক আলুলায়িত চুলে চতুর্ভুজা দেবী, যার চোখ থেকে অবিরত যেন আগুন বর্ষিত হচ্ছে, তার প্রকাণ্ড রূপ নিয়ে এসে দাঁড়ালো ভানু ডাকাতের সামনে। সেই দেবী মূর্তি রোদ্রিত কণ্ঠে চিৎকার করে বলল, শয়তান ডাকাত, মায়ের উপাসক হয়ে কাম লালসায় এতটাই মগ্ন যে ভুলে গেলি যাকে বলি দিলি সেও একটা মেয়ে। আজ তোকে আমি পাপের শাস্তি দেব। আমার দোষে তুই আর তোর সঙ্গী সাথীরা সবাই নিঃস্ব হয়ে যাবি। আমি তোদের আজ অভিশাপ দিচ্ছি ভানু। তুই আর তোর দলবলের কাটা মাথার মালা পরে আমি আজ থেকে তোর মন্দিরে লুপ্ত রূপে বিরাজ করব। তোর দলবলের সকলের পুনর্জন্ম হলে তাদের প্রাপ্ত বয়সে আমি ওদের বলিপিত কাটা মুন্ডুর মালা পরব। কিন্তু তোর পাপের মুক্তি নেই ভানু। তোর সঙ্গীদের নরমুণ্ড দিয়ে 50টি নরমুণ্ড দিয়ে যদি তা পূরণ না হয়, তোকে আমার মুন্ডমালা সম্পূর্ণ করবার জন্য তোকে বলি খুঁজতে হবে। অবশ্যই সে পুরুষ হবে। আর মনে রাখিস, অন্তিম যার মুন্ড আমি পড়ব তার মধ্যে তোর মতোই আসরিক সত্তা থাকবে। তবেই তোর মুক্তি। আজ থেকে এই মন্দিরে আমি লুপ্ত আকারে বিরাজ করব। তুই আমার জন্য 50টি মুন্ড দিয়ে আমার মুন্ডমালা যেদিন তুই সম্পূর্ণ করবি, সেদিন তোর মুক্তি। সেদিন তোর মুক্তি ঘটবে। তার আগে নয়। শুধু এই হারিকাঠ দিনেও দৃশ্যমান থাকবে, কিন্তু রাতে আমার এই মন্দির থাকবে। তুই তোর পাপের প্রায়শ্চিত্ত কর, তাহলে সকলেই মুক্তি পাবে। এবার আমি আমার মুন্ডমালার প্রথম মুন্ডু তোর মুন্ডু গলায় ধারণ করবো ভানু। প্রস্তুত হও। সেই ভয়ালো দর্শনা দেবীর শরীর থেকে নির্গত আলোক জ্যোতিতে ভানু ডাকাতের সঙ্গী সাথীরা ঝলসে গেল। আর দেবী তার খাড়া দিয়ে হ্যাঁচকা টানে ভানু ডাকাতের মাথাটা শূন্যে ভেসে দেবীর গলায় একটা শূন্য সুতার মতো এসে দেবীর গলায় পড়ল। দেবী অদৃশ্য হলেন। তারপর থেকে ওই মন্দির কেমন যেন উবে গেল। তবে রাতে দূরপথে সেই মন্দির থেকে ঘণ্টার ঢাকের আওয়াজ শোনা যায় এখনো। মায়ের সেই আদেশ মেনে হয়তো ভানু
একইভাবে 50টা নরমুণ্ড সম্পূর্ণ করার জন্যই এখনো তার পরের বলি খোঁজে। তার দল বলে 20 জনের মতন ছিল, যতদূর বাপ ঠাকুরদার মুখে শুনেছি। তাই হয়তো ওই দেবীর গলায় সেই নরমুণ্ডের মালা এখনো পূরণ হয়নি। তাই ভানু ডাকাত এখনো রোজ রাত্রে ফিরে আসে। মা বলেছিলেন তার 50টি নরমুণ্ডের অন্তিম মুণ্ডটি হবে কোনো আসরিক শক্তি, মানে পাপী সত্তা সম্পন্ন কোনো ব্যক্তির। দেবীর মুণ্ডমালা শান্তি জ্ঞানের প্রতীক। তিনি চেতনা দান করেন, ব্রহ্মজ্ঞান প্রদান করেন, যেমন তেমন তিনি অন্ধকারের আবদ্ধ জীবনকে আলোর পথও দেখান। ঠাকুরমশাই থামতেই কনস্টেবল পলাশ একবার বলল, আগে তারপর? এবার নবীনবাবু কনস্টেবল পলাশ ঘোষকে প্রায় ধমক দিয়ে বললেন, কটা বাজে খেয়াল আছে আপনার? এই কাল্পনিক আজগুবি গল্প শুনতে শুনতে 3 ঘন্টা হয়ে গেল। কতটা সময় নষ্ট হলো। আমি হেড অফিসে আজকেই থানায় গিয়ে চিঠি পাঠাবো আপনার নামে। পুলিশের উর্দি গা থেকে খুলে ফেলুন। এতই যখন কুসংস্কারে বিশ্বাস করা দরকার মনে হলো। আরে স্যার, রাগ করবেন না, তখন মহিলাটা বলল না, তাই আমি ভাবলাম যদি কোন সেই ভানু ডাকাতের ব্যাপারে এই গ্রামের নারায়ণ ঠাকুর কিছু জেনে থাকতে পারে, তাই আর কি। চলুন এখন থানায়। নবীনবাবু গাড়ি নিয়ে থানায় চলে গেলেন। প্রায় দেখতে দেখতেই বিকেল গড়িয়ে সন্ধে হয়ে এলো। কাল কালী পুজোর জন্য কুসুমপুর গ্রামের পুরনো যে কালীবাড়ি, সেখানেই থানার প্রায় প্রত্যেকেই প্রসাদ খেতে গেছে। কাল ঝড় বাদলার মধ্যেও যে পুজোখানা তিথি ধরে শেষ হয়েছে, এতে সত্যিই যেন গায়ের সকলে স্বস্তি পেয়েছে। যদিও একটা ব্যাপার ভাবলে কারোর কারোর এখনও অস্বস্তি থেকেই যায়। রতন ঢাকিকে কাল থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কাল অবশ্য অনেকেই ভেবেছিল হয়তো বৃষ্টি বদলার জন্য কোথাও আটকে পড়েছে, কিন্তু শেষমেশ ভোরের আগের শেষ রাত্রেও তার আর দেখা পাওয়া যায়নি। আজও তার খোঁজ না পাওয়ায় গ্রামের লোকেরা হয়তো ভেবেছে রতন কোথাও ঢাক বাজাতে গিয়েছে। ছেলেটা আগাগোড়াই গ্রামের যে কোনো উৎসবে ঢাক বাজায়। তার ঢাকের শব্দে বাচ্চারা যেন চেটে পুটে উপভোগ করে উৎসবের শেষ লগ্নের আনন্দটুকুও। নবীনবাবু তার চেয়ারে ঘাড় বেঁকিয়ে একটু চোখ বুজে রেখে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় হঠাৎ থানার দরজার বাইরে থেকে কেউ একজন তাকে বলল, ভেতরে আসবো স্যার? ঘুমের ঘোর কাটিয়ে চোখ খুলে নবীনবাবু বলল, কে? আসুন, ভেতরে আসুন। মাথায় ঘোমটা টানা মহিলাটা ভেতরে আসতেই নবীনবাবু আর তাকে চিনতে অসুবিধা হলো না। এ তো সেই বুড়িটা যে সকালে ওসব উল্টোপাল্টা কথা তাকে বলেছিল, যেন যে কোন ডাকাত, তার নাম ভানু, সে নাকি মেরেছে ওই চোরটাকে। নবীনবাবু বলল, আপনি কি দরকার বলুন। আগে দরকার তেমন কিছু নেই। আজ গায়ে সকলে প্রসাদ খেতে গেছে, কিন্তু তুমি তো যাওনি। ও, থানা থেকে গেছে তো সকলে? ও আচ্ছা, বেশ, আমি তোমার জন্য প্রসাদ নিয়ে এসেছি। হ্যাঁ, তুমি কিন্তু খেয়ে নিও। সে সময় হলে খেয়ে নেব। বুড়ি আবার নবীনবাবুর দিকে ঘুরে গিয়ে বলল, এ কেমন কথা বাবা? এ যে মা কালীর প্রসাদ, তুমি যখন ইচ্ছে খাবে বললেই হলো। মাঝে রাগ করবেন? ছাড়ুন তো, যান যান। কোথাকার কোনো উটকো কেউ কুসংস্কারী বুড়ি আমাকে জ্ঞান দিতে এসেছে। জান তো, আমার অনেক কাজ আছে। আপনার মতো সারাদিন আমি কুসংস্কারে বসে থাকি না। বৃদ্ধা আর কিছুই বলল না, কেবল হাতে কলা পাতায় আনা খিচুড়ি প্রসাদ টেবিলের একধারে রেখে চলে গেলেন।
একবার থানা থেকে বেরিয়ে যাবার সময় এবার পিছন ঘুরে আধা ঢাকা মুখে একবার তাকালো নবীনবাবুর দিকে। সে চলে গেল। নবীনবাবু চেয়ারে ঘুরে বসতেই যাচ্ছিলেন, আবার এদিক ওদিক তাকাতেই টেবিলের এক পাশে যেখানে খিচুড়িটা রাখা ছিল সেদিকে তাকাতেই তিনি কেমন যেন চেয়ার থেকে আধাভাবে উঠে দাঁড়ালেন। টেবিলের যে প্রান্তটায় সেই বৃদ্ধা খিচুড়ি রেখে গিয়েছিল সেখানে খিচুড়ি নেই, বরং তার বদলে রয়েছে একটা লাল টকটকে জবার মালা আর একটা খোলা গোটা সিঁদুরের কৌটো। জবার মালাটা এবার এক হাতে ধরে আরেক হাতে সিঁদুরের খোলা কৌটোটা ধরে বিহ্বল দৃষ্টিতে সেটা দেখতে দেখতে নবীনবাবু বলল, এ কি? এখানে টাটকা জবা ফুলের মালা আর এই সিঁদুরের কৌটোটা কে রেখে গেল? এখানেই তো সেই বুড়ি আমার জন্য খিচুড়ি রেখে গেছিল। এটা কি তাহলে ওই বুড়িরই মশকরা? কিন্তু এগুলো এখানে কেন রেখে গেল সে? পুজো মণ্ডপ থেকে কনস্টেবল পলাশ ঘোষ থানায় ফিরে এসে নবীনবাবুর ঘরের দিকে এগিয়ে তাকে সেই ফুলের মালা আর সিঁদুরের কৌটো হাতে ধরে থাকতে দেখে বলল, স্যার, আপনার হাতে সব আর কপালে লাল টিপো তো এখনই মুছে ফেলুন স্যার। কনস্টেবল ঘোষের শেষ কথাটা যেন খানিকটা অদ্ভুত লাগলো নবীনবাবু। তার কপালে সিঁদুরের টিপ এলো কিভাবে? সে তো হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। নবীনবাবু চেঁচিয়ে উঠে বলল, কি বলছো কি এসব? আমার কপালে কোথায় সিঁদুরের টিপ? সত্যি বলছি স্যার, দাঁড়ান। এই বলে থানা থেকে দৌড়ে থানার সামনে সুবলের চুড়ি ফিতার দোকান থেকে একটা আয়না এনে ধরল নবীনবাবুর মুখের সামনে। নবীনবাবু দেখল সত্যি তার কপালে সিঁদুরের টিপ রয়েছে। কনস্টেবল ঘোষ নবীনবাবুকে তোতলাতে তোতলাতে বলল, স্যার, শিগগিরই যান, এগুলো ফেলে দিয়ে মুখ ধুয়ে ফেলুন স্যার। জবা ফুলের মালা কাকে পরানো হয় জানেন? এভাবে কাকে সাজানো হয় জানেন? কাকে? যাকে বলি দেওয়া হয়। বলি দেওয়ার আগে কখনো দেখেননি বলির পাঁঠাকে তো এইভাবে সাজানো হয়। বাবার কাছে বয়স বড় হলে শুনেছি ডাকাতেরা নাকি আগে নরবলিও দিত। তখন তখন ও এমনভাবেই, যদিও এই প্রথার আর কোনো অস্তিত্ব নাই, তাই বলছি স্যার। কি বলছেন আপনি এসব? আপনার মাথা ঠিক আছে তো পলাশবাবু? শেষ কথাটা বলেই নবীনবাবুর কেমন জানি কপাল থেকে ঘাম চুইয়ে চুইয়ে পড়তে লাগলো। সে আর এক মুহূর্ত দেরি না করে সেই জবার ফুলের মালাটা সেখানেই ছিঁড়ে ফেললেন। সঙ্গে হাত থেকে সিঁদুরের কৌটোটা ফেলে দিয়ে বাথরুমের দিকে মুখ ধোবার জন্য চলে গেলেন। নবীনবাবু ফিরে আসতেই কনস্টেবল ঘোষ তাকে আবার বলল, স্যার, একটা কথা বলবো? হ্যাঁ বলুন। গ্রামের একজন ডাকি রতন কাল রাত থেকে নাকি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। সে কি? গ্রামের কেউ সকাল থেকে একবার তো আমাদের জানালো না বিষয়টা। হ্যাঁ স্যার, আসলে ওরা ভেবেছিল কালী পুজোর জন্য হয়তো আশপাশের কোনো গ্রামে বৃষ্টি নেমেছিল, সেই জন্য কাছাকাছি করে পুজো মণ্ডপে গেছে। পরে ঢাক বাজাতে বৃষ্টি থামার পর, কিন্তু আজ সারাদিনেও ওর খবর না আসায় আমি মণ্ডপে প্রসাদ খেতে গিয়েছিলাম। তখনই শুনলাম ওই গ্রামের কয়েকজন বলা বলি করছিল যে গতকাল থেকে নাকি রতন ঢাকি নিখোঁজ। আর কয়েকজনের মুখেও শুনলাম ওকে নাকি ঝড় বৃষ্টির আগে ওই মাঠের রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যেতে দেখেছিল কয়েকটা ছেলে। আজ রাতেই যেতে হবে। আমার কাছে এখন সবটাই স্পষ্ট। আগে কি বলছেন স্যার? কিছুই তো বুঝছি না। ওই রতন ঢাকি নিশ্চয়ই হারু চোরকে মেরেছে। ও না না স্যার, ও এই কাজ করতে পারে না। এত নৃশংস কাজ। সে তো আজ রাতে সেখানে গেলেই বোঝা যাবে। আজকে গোটা গ্রামে রাতের দিকে একবার টহল মারতে হবে, আর তার সাথে ওই মাঠটাও। আমার মন বলছে অপরাধী আবার তার অপরাধ স্থলে ফিরে আসবে। কোনো প্রমাণ হয়তো সে ছেড়ে গেছে, সেটা নষ্ট করতে। আর দেরি করবেন না, আর একটু রাত বাড়লেই আমাদের বেরিয়ে পড়তে হবে। ঠিক আছে, আমি বাকিদের জানাচ্ছি। না, শুধু আপনি আর আমি যাব, আর কেউ নয়। ঠিক আছে স্যার, কিন্তু
আমি এটা বিশ্বাস করি না স্যার। এই কাজ রতন ঢাকি করতে পারে। ওকে তো এই গ্রামের অনেক অনুষ্ঠানেই বহুবার দেখেছি। ছেলেটা সত্যি অমর নয়। তার মধ্যে ও নিখোঁজ। ওপর মহল থেকে চাপ আসছে, 1 সপ্তাহে তদন্তের রিপোর্ট জমা দিতে হবে। 3 বার ওসি পাল্টেছে কুসুমপুর থানায়। আমাকে তো এর কিনারা করতেই হবে। আর যদি রতন ঢাকি এই কাজ নাও করে থাকে, তাহলে ওকে জোর করে এই কাজের জন্য দোষী করতে হবে। যদি ওকে নাও খুঁজে পাওয়া যায়, রিপোর্টে তাই লিখতে হবে। বুঝলেন পলাশবাবু? পলাশবাবু আরও কিছু বলতে চাইলেন যে তিনি এই কাজটা ঠিক করছেন না, কিন্তু স্যারকে বুঝিয়েও কোনো লাভ নেই। উল্টে আবার হয়তো উনিই ধমক দেবেন কিংবা ওপর মহল থেকে সাসপেন্ডের ভয় দেখাবেন। তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। রাত বাড়তেই নবীনবাবু ঘোষবাবুকে নিয়ে গোটা গ্রামে রতন ঢাকিকে খুঁজতে টহল মারতে শুরু করলেন। প্রায় রাত গভীর। এমন সময় হঠাৎ দূর থেকে একটা ঢাক বাজবার আওয়াজ শুনে নবীনবাবু বলল, এ কি, এত রাতে ঢাক কে বাজাচ্ছে? আওয়াজটা কোথা থেকে আসছে বলুন তো ঘোষবাবু? স্যার, বোধহয় ওই নদীর ধারের সেই মাঠটা থেকে, ওই হাড়ির কাঠটা যে মাঠে ছিল। পলাশবাবুর মুখের কথাটা শুনে হাঁটতে হাঁটতে খানিকটা থমকে দাঁড়িয়ে নবীনবাবু আবার সেই মাঠের দিকটায় যাবার জন্য হাঁটতে শুরু করলো। গজগজ করতে করতে ঝড়ের বেগে হাঁটতে হাঁটতে নবীনবাবু শুধু বারবার দাঁত খিচিয়ে বলছে, আজ এই ঢাক বাজানো যদি আমি আজীবনের মতো না খোঁচাতে পারি, বড্ড নাজেহাল করছে কাল থেকে। এই নিশ্চয়ই হারুকে মেরেছে। কথাগুলো বলতে বলতে মাঠটায় নেমে এগিয়ে যাচ্ছে নবীনবাবু। পেছন থেকে পলাশবাবু আসছিল, কিন্তু তিনি মাঠে নামার আগেই যেন হঠাৎ মাঠের সামনের রাস্তাতে তার পা দুটো যেন কেমন স্থির হয়ে গেল। সে কিছুতেই যেন সেখান থেকে নড়তে পারছে না। একবার চেঁচিয়ে স্যার বলে নবীনবাবুকে ডাকতেই যাচ্ছিল সে, কিন্তু অন্ধকারে কে জানি তার মুখ চেপে ধরল। হঠাৎ কানের মধ্যে একটা ফিস ফিস শব্দ শুনতে পেল সে। এই চুপ, একটাও কথা না, এখানেই দাঁড়িয়ে থাক, না হলে ঘাটটা মোটকে দেব। আজ বলি হবে মায়ের চরণে, অন্তিম বলি। তাহলেই আমরা এই অভিশাপ থেকে চিরদিনের মতো মুক্তি পাব। ঢাকের শব্দটা সামনে থেকে আসছে। অন্ধকারে নবীনবাবু টর্চ ফেলে দেখল একটা পাঞ্জাবি আর ধুতি পরা লোক কাঁধে ঢাক নিয়ে বাজিয়ে চলেছে সামনের দিকের হাড়িকাঠের দিকে তাকিয়ে। নবীনবাবু দৌড়ে গিয়ে পেছন থেকে এবার ওর হাতটা শক্ত করে ধরে বলল, এই রতন ঢাকি, খুব ঢাক বাজানোর শখ তাই না? চল চল এখন আমার সাথে, চল থানায় বসে ঢাক বাজাবো। হঠাৎ মুখটা নবীনবাবুর দিকে ঘুরিয়ে সে বলল, এত তাড়াতাড়ি কিসে? দেখছেন না মায়ের পুজো চলছে, এরপর তো বলি আছে। তাও আবার আজ শেষ বলি। এই দিনটার জন্যই তো অপেক্ষা ছিল, এই দিনটারই অপেক্ষা ছিল। মানে? কোনো উত্তর না দিয়ে আবার ঢাকটা বাজাতে বাজাতে হাড়ি কাঠের পাশ দিয়ে কোথাও একটা উঠে গেল রতন ঢাকি। নবীনবাবু এবার আর তার রাগ ধরে রাখতে পারলেন না। রতন ঢাকির একটা হাত শক্ত করে ধরে মাঠ দিয়ে থানায় নিয়ে যাওয়ার জন্য এগোচ্ছিল তিনি। হঠাৎ পেছন থেকে কাদের যেন সম্মিলিতভাবে দৌড়ানোর আওয়াজ শুনতে পেল সে। আধারে তাদের মুখ বোঝা যায় না, কেবল রেড়ে শব্দ শোনা যায়। রতন ঢাকি একটা আড়াল থেকে বাঁকা হাসি হেসে আবার ঢাক বাজাতে শুরু করলো। দূরের মাঠের খানিকটা দূরের একটা ঘর থেকে কেউ একজন একটা প্রদীপ
আর একটা থালা কিছু নিয়ে এগিয়ে এলো নবীনবাবুর দিকে। সেই অন্ধকারের সম্মিলিত অদৃশ্যমান অবয়বগুলো ভানু সর্দার, ভানু সর্দার বলে চিৎকার শুরু করেছে। নবীনবাবুর সামনে ভানু সর্দার এসে দাঁড়াতেই নবীন তাকে ভর্ৎসনা করে বলে, এই তাহলে ভানু সর্দার, ডাকাতদের সর্দার? তাহলে এটা গল্প নয়, সত্যি তুই বেঁচে আছিস এখনো? তার মানে এতগুলো মৃত্যুর পেছনে এর হাত, আর আশেপাশে কেউ নেই, টেপ রেকর্ডার চলছে। চল, তোকেই আজকে থানায় নিয়ে যাব, সর্দার সর্দার হওয়ার শখ তোর ঘুচিয়ে দেব। নবীন দারোগা এবারে ভানুর হাত ধরতেই যাচ্ছিল, কিন্তু সে ভানুর হাত ধরতেই মাটিতে ছিটকে পড়ে যায়। ভানু বলল, মা আজ অন্তিম বলি নেবেন। মায়ের আদেশ মতো কোনো আসরি কৃপু বিদ্যমান পুরুষের মুন্ড দিয়েই হবে দেবীর 50টি নরমুণ্ডের মালা। আর এই সেই পাপী, এতদিন আমরা সকলে তোরই অপেক্ষা করছিলাম। বাড়িতে বউ আর মেয়েকে মেরে বাড়িতে তালা বন্ধ করে এখানে বদলি হয়ে নতুন চাকরি নিয়ে এসেছিলি, তাই না? হ্যাঁ, ছি, মায়ের প্রসাদকেও অবজ্ঞা করেছিস। নবীনের ঘাড়ের উপর দিয়ে ভানু ডাকাতের কথাগুলো শুনে যেন একটা হিমেল স্রোত বয়ে গেল। সে কিছুতেই বুঝতে পারল না যে এ কথা সে কি করে জানল। নবীন তোতলাতে তোতলাতে কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই ভানু ডাকাত সেই থালার থেকে এক হাতে খাড়া নিয়ে এগিয়ে যেতে থাকে নবীনের দিকে। নবীন মাটিতে পা ঘষতে ঘষতে পিছোতে থাকে। সব মিথ্যে। তোমরা কারা? আমাকে ছেড়ে দাও আমাকে। হঠাৎ একটা ঝোড়ো হাওয়ায় আরো দুটো নারী কণ্ঠস্বর শুনতে পায় নবীন, সঙ্গে একটা বাচ্চা মেয়ের কান্নার শব্দ। না না, এই শয়তানটাকে শেষ করো তোমরা। আগুনে পুড়িয়ে আমাদের দুজনকে মেরে ঘরের তালা বন্ধ করে চাকরির পোস্টিং পাল্টে এই গ্রামে এসেছে। ওকে বলি দাও, তোমরা শাস্তি পাওয়া দরকার। তোমার মেয়েটাকেও ছাড়লে না। কেমন রাগ তোমার গো, তুমি কেমন বাবা? তোমার শেষ না দেখা পর্যন্ত আমরাও যে মুক্তি পাবো না। মা আজ তোমাকে তোমার এই পাপের শাস্তি দেবে, শাস্তি পাবে তুমি। এরাও সবাই মুক্তি পাবে। নারীদের অপমাননার অভিশাপ কাটিয়ে বলি দাও ওকে। মায়ের চরণে শয়তানটাকে বলি দাও তুমি, ভানু ডাকাত। সুচিত্রা, আমাকে ক্ষমা করে দাও। মিলি, ক্ষমা করে দেবো আমাকে। কিন্তু আর কোনো উত্তর আসে না। ধীরে ধীরে ভানু এগিয়ে এসে নবীনকে বলির জন্য সাজিয়ে তোলে। গলায় লাল টকটকে জবার মালা, কপালে সিঁদুরের টিকা, আবার উল্লাসের হাসি হেসে রতন ঢাকি তার আগের স্বরূপ জগা ডাকাতের বেশে এসে ঢাক বাজাতে থাকে। সেই 39টা মুন্ডবিহীন অদৃশ্য শরীরগুলো ধীরে ধীরে হাড়ি কাঠের লোহার দণ্ড খুলে নবীনের মাথাটা শিকে আটকে দেয়। জয় মা, বলি গ্রহণ কর না, বলি গ্রহণ কর বলে শূন্য খাড়াটা কিছুক্ষণ ভাসিয়ে হাড়ি কাঠে ফেলতেই নবীন দারোগার প্রচণ্ড জোরে একটা চিৎকার শোনা গেল। উল্লাসের হাসি হাসতে হাসতে নবীনের কাটা মুন্ডুটা নিয়ে ধীরে ধীরে ভানু ডাকাত এগিয়ে গেল ঘরটার দিকে। দেবীর গলার মুন্ডমালার শেষের ফাঁকা অংশের সুতোয় তা গেঁথে দিতেই দেবীর সেই মূর্তিটি প্রকট হলেন। দেবীর ত্রিনয়নী দৃষ্টি থেকে এক আলোক রেখা নির্গত হয়ে ছড়িয়ে পড়ল বহুদূরে। দেবী বললেন, ভানু,
আজ তুই আর তোর দলবল অভিশাপ থেকে মুক্তি পেলি, সাথে নবীনের স্ত্রী আর মেয়েও, যাদের কেউ হিংস্রভাবে হত্যা করেছে। আমি 50টি নরমুণ্ডের মালা পেয়ে প্রসন্ন হয়েছি। তুই তোর কথা রেখেছিস, যা, তোদের মুক্তি দিলাম চিরদিনের জন্য। দেবীকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে ভানু সহ কতগুলো কালচে অবয়ব মিশে গেল আকাশের মধ্যে। ধীরে ধীরে দেবী মাঠের পাশের খানিকটা দূরে মানব নদীর জলের স্রোতকে বেগবতী করে গোটা মাঠটাকে জলগর্ভে তলিয়ে নিয়ে গেল। পরের দিন থানায় কনস্টেবল পলাশ ঘোষকে সেই মাঠটায় যাবার পথে জ্ঞানশূন্যভাবে পড়ে থাকতে দেখে। মাথায় ছিল একটা গুরুতর চোট। গ্রামের হাসপাতালে তাকে ভর্তি করা হয়। খুব অদ্ভুতভাবেই আরও খানিকটা সামনে গিয়ে রাস্তাটা ভেঙে গিয়েছে। কি যে হলো একটা রাতের মধ্যে তা বুঝতে পারল না গ্রামের কেউই। হঠাৎ আকাশ পরিষ্কার থাকা সত্ত্বেও কিভাবে গোটা মাঠটা জলের তলায় একেবারে উবে গেল, যেন শুধু এখন থেকে নদীর বেগবান স্রোত বয়ে চলেছে। গ্রামের সকলেই হতবাক, হয়তো অভিশাপ ঘুচে গেল। দেবী 50টি নরমুণ্ডের মালা পেয়ে হয়তো প্রসন্ন হয়েছেন, তাই ঘুচে গেছে অভিশাপ। সকলে জোর হাত কপালে ঠেকিয়ে বলতে থাকে। গ্রামের নারায়ণ ঠাকুর মশাই সকলকে বলেন, আর কোনো ভয় নেই মা, আর কারো বলি নেবেন না, আর কোনো ভয় নেই। কিন্তু হঠাৎ গ্রামের নবীন দারোগাবাবু রাতারাতি কোথায় চলে গেলেন, তাই গ্রামের লোকেরা কেউ আন্দাজ করতে পারল না। দুদিন পর গ্রামীণ হাসপাতাল থেকে সন্ধে নামছে, প্রায় এমন সময় বাড়ি ফেরবার পথে হঠাৎ পলাশ দেখল সেই রাস্তার দিকে। কোথায় মাঠ? সেখানে তো মানত নদী রয়েছে। বড় বড় বোল্ডার পাথর ফেলে বাঁধ বানিয়েছে এর মধ্যেই। সেই পথ দিয়ে জলের দিকে দূর থেকে তাকাতে তাকাতে যাচ্ছিল পলাশ, মা কালীর নাম স্মরণ করে। দিনের আলো তখনও নেভেনি, আবছা ঘোলাটে হয়ে রয়েছে। নদীর জলের ভেতরের থেকে একটা হাড়ি কাঠ উঠে এলো আধাভাবে। সেটা জলের স্রোতের মধ্যে যেন স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ কানে একটা হাসির আওয়াজের শব্দের সঙ্গে চেনা একটা আওয়াজ শুনতে পেল পলাশ। গলার আওয়াজটা নবীনবাবুর আওয়াজের মতন লাগছে। আওয়াজটা ভেসে আসছে নদীর দিক থেকে। পলাশবাবু, এই হাড়ি কাঠের নিচে আমি চাপা পড়ে আছি, আমাকে জল থেকে তুলুন, আসুন। কথাটা বলে একটা ফ্যাক ফ্যাকে হাসির শব্দ যেন আবার জলের চেনা স্রোতের মধ্যেই কেমন থেমে গিয়ে মিশে গেল। এতক্ষণ শুনছিলেন ডাকাত কালীর মন্দির। গল্প পরিচালনায় আমি দেবজিৎ, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে অতনু, পোস্টার ডিজাইনিংয়ে পিয়ালি। গল্পটি কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে এসে জানাবেন, এবং গল্পটি ভালো লেগে থাকলে হন্টেড হিস্ট্রিজকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের যে কোনো গল্পের আপডেট আপনার কাছে পৌঁছায় সবার আগে।